আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। নারীরা সামাজিক স্বাস্থ্য গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে, ডাক্তার জুবাইদা রহমান। পুলিশে যারা চেইন অব কমান্ড ভাঙবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, হাইকোর্ট। জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। পদত্যাগ করলেন ডাবির সহকারী প্রক্টর মোনামি। সাংবাদিক দম্পতি শাকিল ফারজানা রূপার জামিন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ। এক মামলায় আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল। দেশের 5 জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা। বুধবার 3 দিনের সফরে চীন যাচ্ছেন ট্রাম্প। বিয়েতে স্বর্ণ কেনা বন্ধের আহ্বান মোদির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রে থেকে স্বাস্থ্য গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। তিনি বলেছেন, কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায় সে পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। সোমবার 11 মে রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতির পুনাক সমাবেশে অংশ নিয়ে ডাক্তার জুবাইদা রহমান এসব কথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, আপনারা আপনাদের কর্মের মাধ্যমে আগামীর প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখিয়ে দিতে সহায়তা করছেন। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজসেবামূলক আপনাদের পরিকল্পনাগুলো সম্মিলিতভাবে একটি সুন্দর সুস্থ মানবিক সমাজ গঠনের ভিত্তি। আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি তাহলে নিশ্চয়ই সেটা বাস্তবায়ন করা সম্ভব, ইনশাআল্লাহ। পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠায় আইন প্রণয়নে কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের যারা চেইন অব কমান্ড ভাঙবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপোষ করা হবে না। সোমবার 11 মে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনামূলক সভায় তিনি এসব কথা বলেন। সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়, অনাগত শিশুলিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আদালতের মতে এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা শিশুর বিরুদ্ধে বৈষম্য তৈরি হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও নারী অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতির সঙ্গেও এটি সাংঘর্ষিক বলে মত দেন বিচারকরা। বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পুনর্বহালের বিষয়ে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার এ রায়ের অনুলিপি প্রকাশের মাধ্যমে দীর্ঘ আইনি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ সামনে এলো। এর আগে গত বছরের 1 জুন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার রায় ঘোষণা করেছিলেন। মামলার সূত্রপাত হয় 2009 সালে, যখন জামাতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করা হয়। এর আগে 2008 সালে বাংলাদেশ ইলেকশন কমিশন দলটিকে রাজনৈতিক নিবন্ধন সনদ দিয়েছিল। পরে 2013 সালে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে দলটি আপিল করলে বিষয়টি দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন ছিল। 2018 সালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জামাতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এরপর আপিল ও লিভ টু আপিল 2023 সালে অনুপস্থিতির কারণে খারিজ হলেও পরে পুনরুজ্জীবনের আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ। পরবর্তীতে আপিল ও সংশ্লিষ্ট আবেদনের উপর ধারাবাহিক শুনানি শেষে 2025 সালের 1 জুন আপিল বিভাগ জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার রায় দেন।
পদত্যাগ করলেন শেহরিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের আমিন ভূঁইয়া মোনামি। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক। সোমবার 11 মে পদত্যাগ করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের পরপরই তিনি তার পদত্যাগপত্র জমা দেন। ফেসবুকে দেওয়া পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। জীবনের একটি অপ্রত্যাশিত অধ্যায়ের সমাপ্তি ঘটল এখানেই। এর আগে 2024 সালের 28 আগস্ট তাকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার 11 মে বিচারপতি KM জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তারা পৃথক 13টি জামিন আবেদন করেছিলেন। এর মধ্যে রূপার 8 মামলা এবং শাকিলের রয়েছে 5 মামলা। শাকিল আহমেদ বার্তা প্রধান হিসেবে ও ফারজানা রূপা প্রধান প্রতিবেদক হিসেবে 71 টেলিভিশনে কাজ করছিলেন। 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় 71 টেলিভিশন কর্তৃপক্ষ। 21 আগস্ট তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সেদিন তারা টার্কিশ এয়ারলাইন্সে প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের পৃথক 2 আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে পাওয়া অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে রুল নিষ্পত্তি করতে বলেছেন। সোমবার 11 মে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালত জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী M লিটন আহমেদ। উল্লেখ্য, 2024 সালের 21 অক্টোবর দিবাগত রাত 1:30টায় রাজধানীর মিরপুর 6 থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে 21 অক্টোবর দিনগত রাত 1:15টার দিকে নিজের ফেসবুক ভেরিফাইড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লিখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। ঢাকা সহ দেশের 5 উপকূলীয় জেলার উপর দিয়ে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর পুনঃ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার 11 মে ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সোমবার সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্র বৃষ্টিও হতে পারে। এছাড়াও অপর পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার 13 মে বেইজিং যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে তার এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা করবেন। হোয়াইট হাউস সূত্রের খবর অনুযায়ী ট্রাম্পের এ সফরের প্রধান লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে চীনকে সরাসরি যুক্ত করা এবং ইরানের উপর বেইজিংয়ের প্রভাব খাটিয়ে একটি স্থায়ী শান্তিতে পৌঁছানো। ট্রাম্প মনে করেন, চীন যদি ইরান থেকে জ্বালানি তেল কেনা ও অন্যান্য বাণিজ্যিক সহযোগিতা কমিয়ে দেয়, তবে তেহরান মার্কিন শান্তি প্রস্তাব মানতে বাধ্য হবে। আলোচনার তালিকায় ইরানের পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন সংকটও বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে রাশিয়া ও ইরানের কাছে চীনের দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য ও সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি শি জিনপিং এর কাছে কঠোরভাবে উপস্থাপন করবেন ট্রাম্প।
বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় ভারতীয়দের সাশ্রয়ী জীবনযাপনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বিয়েতে আপাতত স্বর্ণ না কেনার পরামর্শ দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। রবিবার দেওয়া এক বক্তব্যে মোদী বলেন, করোনা ভাইরাস মহামারীর সময় যেভাবে ঘরে বসে কাজ, অনলাইন মিটিং, ভিডিও কনফারেন্সের মতো অভ্যাস গড়ে উঠেছিল, এখন আবার সেগুলোকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। এতে জ্বালানির ব্যবহার কমানো সম্ভব হবে। বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির বাজার অস্থির হয়ে উঠেছে। এতে পেট্রোল, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের উপর চাপ বাড়ছে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, মোদী বলেন, করোনার সময় আমরা ওয়ার্ক ফ্রম হোম সহ নানা পদ্ধতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। এখন জাতীয় স্বার্থে আবার সেই অভ্যাসগুলো চালু করা প্রয়োজন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।